আমরা জানি যে কাশ্মীরে রিসেন্টলি একটা ভয়াবহ হামলা ঘটেছে। হামলাটি মেনলি ঘটেছে টুরিস্টদের উপরে এবং প্রায় 26 জন মারা গেছে। এখনো পর্যন্ত আমরা যেটা জানি যে টিআরএফ নামক একটা অর্গানাইজেশন বা রেজিস্ট্যান্স ফ্রন্ট কাশ্মীর কেন্দ্রে বা কাশ্মীর ভিত্তিক, যেটা 2019 সালে প্রতিষ্ঠিত হয়েছে, তারা নাকি তাদের সোশ্যাল মিডিয়াতে রেসপন্সিবিলিটি ক্লেইম করেছে, যদিও এটা ভেরিফাই করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত যে আসলে অ্যাকচুয়ালি এটা তাদের অ্যাকাউন্ট এবং রেজিস্ট্যান্স ফ্রন্ট আসলে তারাই রেসপন্সিবল, এটা তারাই স্বীকার করেছে। রিয়েলি এটা ভেরিফাই করা সম্ভব হয়নি। সো এখনো পর্যন্ত এটার দায়ভার স্বীকার করার জন্য ভেরিফাইড হোক আর আনভেরিফাইড হোক, এইটাই একমাত্র এক্সাম্পল। তো সাথে সাথে ভারতীয় মিডিয়া নর্মালি যেটা করে যে পাকিস্তানকে দোষারোপ করা শুরু করেছে এবং ভারতীয় যে অ্যাডমিনিস্ট্রেশন সেটাও একই পথে হেঁটেছে, পাকিস্তানকে এই এর জন্য, এই আক্রমণের জন্য তারা দোষারোপ করা শুরু করেছে। এটা স্বাভাবিকভাবে তারা করে, এমনকি পাকিস্তানও কিন্তু এটা করে। বেলুচিস্তানে যদি তাদের যে সেপারেটিস্ট মুভমেন্ট আছে বেলুচিস্তানে, তারা কোনো ঘটনা ঘটালে বা সেখানে কোনো সন্ত্রাসী হামলা ঘটলে তারাও কিন্তু একইভাবে এখানে ভারতের ইন্ধন রয়েছে বলে এই ধরনের কথা তারা ছড়ায় আর কি। তো ভারত এবং পাকিস্তানের মধ্যে কম বেশি মাত্রার পার্থক্য হলেও কম বেশি এই ধরনের চর্চা রয়েছে। তো যাই হোক, নরেন্দ্র মোদী তখন সৌদি আরব সফরে গিয়েছিলেন। তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন এবং সর্বদলীয় বৈঠকে বসেছেন, বসে সিদ্ধান্ত নেবেন পাকিস্তানের বিরুদ্ধে এবং তিনি মেনলি পাকিস্তানকে দায়ী করেছেন এই হামলার জন্য। ওদিকে পাকিস্তানের যে রেসপন্স, তারা কিন্তু সম্পূর্ণভাবে অস্বীকার করেছে যে এই ধরনের হামলায় তাদের কোনো ইনভলভমেন্ট নেই। শুধু সেটা না, পাকিস্তান আবার আরেকটা রেসপন্সিবল কাজ করেছে, সেটা হলো পাকিস্তান ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশনের আহ্বান জানিয়েছেন যে যদি কোনো ধরনের ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন এটাই হয় তাহলে পাকিস্তান সেক্ষেত্রে সহযোগিতা করবে, আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। এটা একটা গুড পোস্টার পাকিস্তানের পক্ষ থেকে আমার কাছে মনে হয়েছে। কারণ এবং পাকিস্তান দুইটা দেশকে সংযুক্ত করতে বলেছে, যেটা চীন এবং রাশিয়া। যে ইন্টারন্যাশনাল যে ইনভেস্টিগেশন হবে সেখানে চীন এবং রাশিয়াকে সংযুক্ত করা যেতে পারে বলে পাকিস্তান বলেছে। এবং চীন, আমরা জানি পাকিস্তানের সাথে চীনের ভালো ফ্রেন্ডশিপ আছে, অন্যদিকে আবার ভারতের সাথে কিন্তু রাশিয়ার ভালো ফ্রেন্ডশিপ আছে। সো এটা একটা মোটামুটি ব্যালেন্সড একটা ইনভেস্টিগেশন টিম হতে পারে বলে প্রাথমিকভাবে ধরে নেওয়া যায়। পরবর্তীতে কি হবে সেটা আমি জানি না, বাট আমার কাছে মনে হয় যে এটা হতে পারে একটা ভালো ইনভেস্টিগেশন টিম। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে যে ধরনের কথাবার্তা, সেটাকে আমার মনে হয় ভারতের তুলনায় বেশি রেসপন্সিবল বলে মনে হচ্ছে এখনো পর্যন্ত। এবং একটা বিষয় এখানে লক্ষণীয় যে ভারত যেভাবে পাকিস্তানকে দোষারোপ করেছে, তার এগেনস্টে তারা কিন্তু কোনো এভিডেন্স এখনো পর্যন্ত, মানে বিশ্বাসযোগ্য, মোটামুটি বিশ্বাসযোগ্য কোনো এভিডেন্সও তারা শো করতে পারেনি। এবং তারা সম্পূর্ণভাবে বেসলেসলি, মানে কোনো ধরনের ইনফরমেশন না দিয়েই, প্রমাণ না দিয়ে তারা একেবারে ব্রেক ফ্রিলি পাকিস্তানকে অভিযুক্ত করে চলেছেন। এটা আমার মনে হয় কোনো ম্যাচিউরিটির লক্ষণ না একটা রাষ্ট্র হিসেবে। ভারত আমার মনে হয় রাষ্ট্র হিসেবে আরো বেশি ম্যাচিউর, এবং তারা এইভাবে ম্যাসিভলি কোনো রকম প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দিনের পর দিন অভিযুক্ত করে যাওয়া একটা ঘটনার জন্য এটা খুব একটা ভালো করছেন না। তো যাই হোক, নরেন্দ্র মোদী তিনি হামলার পরে একটা কথা বলেছেন যে পৃথিবীর যে প্রান্তে হামলাকারীরা থাক তাদেরকে তিনি খুঁজে বের করবেন। এই কথাটা আমি একটু বিশ্লেষণ করব আজ। এই কথাটার ভিতরে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। আমরা জানি যে 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা হয়েছিল, সন্ত্রাসী কোট আনকোট সন্ত্রাসী হামলা। আমরা আসলে এক্স্যাক্টলি জানি না যে হু অ্যাকচুয়ালি অ্যাটাকড টুইন টাওয়ার ইন 2001। আমরা জানি না আসলে এক্স্যাক্টলি 2001 সালে কারা টুইন টাওয়ার আক্রমণ করেছিল, কিন্তু আমরা যে ওয়েস্টার্ন ন্যারেটিভ দেখি সেখানে আল কায়দা বলে একটা অর্গানাইজেশন, যার চিফ ছিলেন সেই সময় ওসামা বিন লাদেন, তারা নাকি এই হামলা ঘটিয়েছিল। এবং আমরা এখনো পর্যন্ত সেটাই জানি। এর বিপরীতে তেমন কোনো ন্যারেটিভ আমরা পাইনি, বাট এটা কিন্তু আমেরিকাতেই এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে এই ধরনের বক্তব্যের। জর্জ ডব্লিউ বুশ সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন এবং হামলার পরে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের সাথে নরেন্দ্র মোদীর এই বক্তব্যের মিল আছে। তিনি সেদিন বলেছেন যে আমেরিকায় হামলাকারীরা জলে, স্থলে বা অন্তরিক্ষে পৃথিবীর যেখানেই থাক তাদেরকে তিনি খুঁজে বের করবেন এবং তাদেরকে তিনি ধ্বংস করবেন। ঠিক সেম এক্স্যাক্টলি নরেন্দ্র মোদী তিনি বলছেন যে পাহালগামে যারা আক্রমণ করেছে তাদের পৃথিবীর যে প্রান্তেই থাকে সেই প্রান্ত থেকে তিনি তাদেরকে খুঁজে বের করবেন। এখন কথা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু
তাদের দৃষ্টিতে যারা অ্যাটাকার্স, ওসামা বিন লাদেন, ওসামা বিন রিয়েলি অ্যাটাকার হোক বা না হোক, মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে তিনি অ্যাটাকার। তাকে তিনি শেষ পর্যন্ত খুঁজে বের করেছিলেন পাকিস্তান থেকে, এবং একটা অপারেশনের মাধ্যমে পাকিস্তানের অ্যাবোটাবাদে তিনি যখন অবস্থান করেছিলেন, একটা অপারেশনের মাধ্যমে ওসামা বিন লাদেনকে মার্কিন যুক্তরাষ্ট্র হত্যা করে, এবং এই অপারেশন পরিচালনার অনুমতি দিয়েছেন বারাক ওবামা, তৎকালীন প্রেসিডেন্ট। তো মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু কিছুটা হইলেও সক্ষমতা আছে যে জলে স্থলে অন্তর্কে যেখানেই আমেরিকার শত্রু থাকুক তাদেরকে খুঁজে বের কর। কিছুটা, আমি বলতেছি না, আমার হয় 5 to 10% হলেও তাদের সক্ষমতা আছে। এখন যদি ধরে নিই আমি যে ওসামা বিন লাদেন যদি পাকিস্তানে না থেকে তিনি রাশিয়ায় থাকতেন, তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র তাকে খুঁজে বের করে আনতে পারতেন? তাদের সেই সক্ষমতা ছিল? কিংবা চীনে থাকতেন, তাহলে চীনের ভিতরে এই ধরনের অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে কি হত্যা করতে পারতো মার্কিন যুক্তরাষ্ট্র? এটা কিন্তু সম্ভব ছিল না। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা পরাশক্তি, যাকে আসলে সুপার পাওয়ার বলে না, এখন অনেকে এটাকে হাইপার পাওয়ার বলতে চায়, মানে সুপার পাওয়ারের উপরের একটা স্তর হাইপার পাওয়ার বলতে চায়, তাদের পক্ষেই পৃথিবীর সব জায়গায় অভিযান চালিয়ে যাতে শত্রুকে খুঁজে বের করা সম্ভব নয়। তাদেরও লিমিটেশন রয়েছে ক্ষেত্রে। আর সেক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলে ফেললেন যে পৃথিবীর যে কোনো প্রান্তেই এই অপরাধীরা থাক বা এই অ্যাটাকার্সরা বা সন্ত্রাসী, তাদের দৃষ্টিতে এই সন্ত্রাসীরা থাক, তাদেরকে তিনি খুঁজে বের করবেন এবং তাদের শাস্তি বিধান করবেন। এখন কথা হলো যে নরেন্দ্র মোদীর ভারত আসলে নিজেকে আমেরিকা হিসেবে ভাবছে, অথবা ভারতের মনে হয় এরকম একটা উদ্দেশ্য রয়েছে যে পুরো বিষয়টাকে এমনভাবে দেখানো যে আমেরিকা, তোমরা যেমন 2001 সালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলে, আমরাও কিন্তু উই আর অলসো বিং অ্যাটাকড বাই টেররিস্ট অর্গানাইজেশনস। তোমাদের মতো আমরাও আসলে সন্ত্রাসী সংগঠনের দ্বারা প্রতিনিয়ত সন্ত্রাসী হামলার শিকার হচ্ছি। অতএব তোমরা যেরকম বিশ্বব্যাপী ওয়ার অন টেরর করেছিলে, আমরা আসলে তোমাদের সেই যুদ্ধের অংশীদার, আমরাও সেম ভাবে অ্যাটাকড, আমরাও একইভাবে অ্যাটাক সন্ত্রাসীদের দ্বারা। তো এই আমার মনে হয় আমেরিকার কাছে ভারত এই রকম একটা এক্সপ্লানেশন এই ঘটনা দাঁড় করেছে। যদিও রিসেন্টলি আবার ভিন্ন কথা শোনা যাচ্ছে যে আসলে কাশ্মীর হামলা, এই হামলা নাকি র ঘটিয়েছে। এই বিষয়ে একটা ফর্মাল নিউজ পেপারে কিন্তু একটা নিউজ বেরিয়েছে পাকিস্তান ভিত্তিক একটা নিউজে। যদি পাকিস্তান ভিত্তিক এই নিউজটাকে আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতে চাই না, বাট আমি যদি ভারতের নিউজ পোর্টালগুলোকে বিশ্বাস করতে পারি, তাহলে সেই অর্থে পাকিস্তানকে আমি বিশ্বাস করতে চাই। অন্তত আমি এই অ্যাডভান্টেজ পাকিস্তানের সেই পত্রিকাকে আমি দিতে চাই, বিশ্বাস করতে চাই না, বাট আমি জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই। সেখানে বলা হয়েছে আসলে এই ঘটনাটা ঘটিয়েছে, এবং এর ভিতরে ডিভিশন পর্যন্ত তৈরি হয়েছে যে আসলে সরকারের নির্দেশে এই ধরনের ঘটনা ঘটানো ঠিক না, এবং এর যে অন্য অংশ, যারা ডিসিডেন্ট অংশ, তারা এই ঘটনা ফাঁস করে দিয়েছে। তো আমরা এখনো পর্যন্ত এগুলো কিন্তু একেবারে প্রাথমিক তথ্য, এগুলোর পিছনেও কোনো এই তথ্যগুলো ভেরিফাই করার কোনো সুযোগ নেই। সো পাহালগাম কাণ্ডে এখনো পর্যন্ত ভারত, পাকিস্তান বা যে সমস্ত ইনফরমেশন শোনা যাচ্ছে, এটার কোনোটাই ভেরিফাইড না। তো কোনোটাই ভেরিফাইড না, এবং কোনোটাই এখনো পর্যন্ত বিশ্বাসযোগ্য না, বিলিভেবল না। সেক্ষেত্রে তাহলে পাকিস্তানের এই সংবাদ, ইন্ডিয়া ট্রিবিউন, এক্সপ্রেস ট্রিবিউন নামক একটা পত্রিকা এই সংবাদটা তারা প্রকাশ করেছে, এবং সেটা কিন্তু ভালো পত্রিকা, মোটামুটি মানে মেইন স্ট্রিম একটা পত্রিকা পাকিস্তানে। তো সেক্ষেত্রে একেবারে উড়িয়ে দেওয়া যায় না, বিশ্বাস করার দরকার নেই, বাট খবরটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সো এবং ভারতও যেহেতু কোনো এভিডেন্স দেখাতে পারছে না, সেক্ষেত্রে আসলে পাকিস্তান এবং ভারতের যে বিষয়টা পুরোপুরি ঘোলাটে, এবং ভারত, অনেকে বলছেন যে ভারত এবং পাকিস্তান যুদ্ধ শুরু হতে যাচ্ছে। আমি এটা বিশ্বাস করি না, কারণ ভারত এবং পাকিস্তানের মধ্যে এর আগে অনেক কিছুই ঘটেছে, কিন্তু আসলে এখন একবার ফুল স্কেল ওয়ারে যাওয়া ভারত এবং পাকিস্তান কোনো দেশের জন্য ভালো হবে না। বিশেষ করে পাকিস্তান তো পরিমূলক, ভারত নিজেই চায় না একটা ফুল স্কেল ওয়ার। ভারতের আসলে ডিফারেন্ট উদ্দেশ্য রয়েছে। এই সমস্ত ঘটনা যদি ন্যাচারালিও ঘটে, সেটাও ভারতের যারা সরকার প্রধান হিসেবে তাদের জন্য ভালো হয়। কেননা যখন কাশ্মীরে কোনো ঘটনা ঘটে, তখন তারা একটা হিন্দুত্ববাদী ওয়েব তৈরি করতে পারে ওই ঘটনাকে কেন্দ্র করে, যে দেখো আমাদের একটা মুসলিম অ্যাটাকার্স আমাদের দেশ অ্যাটাক করতেছে, এবং তাদের যে সমস্ত হিন্দু ভোটার্স, হয়তো 80% হিন্দু ভোটার্সকে তারা অ্যাট্রাক্ট করতে পারে তাদের রাজনৈতিক দলের প্রতি। সো এটাকে তারা পলিটিক্যালি ক্যাপিটালাইজ করে ইন্টারনালি। আর নরেন্দ্র মোদী তো মোটামুটি একেবারেই রিলিজিয়াস সেন্টিমেন্টে, রিলিজিয়াস লাইনেই কাজ করে যাচ্ছেন প্রথম থেকে। তো এই ধরনের ঘটনা আপনি যদি নিজেও ঘটিয়ে থাকেন, অথবা স্বাভাবিকভাবেই ঘটে থাকে, মানে সন্ত্রাসী অর্গানাইজেশনগুলোর মাধ্যমে যদি ঘটে থাকে, সেক্ষেত্রে দুইভাবে নরেন্দ্র মোদী লাভবান হওয়ার সুযোগ আছে।
নরেন্দ্র মোদী লাভবান হওয়ার সুযোগ আছে আসলে। তো অভ্যন্তরীণ রাজনীতির জন্য এগুলো উপকারী কাশ্মীরের এই ঘটনাগুলো। সো কাশ্মীরের এই ঘটনাগুলো এবার পিওর টেরোরিস্ট একটা এই হিসেবে বিবেচনা করার সময় মনে হয় পার হয়ে গেছে। এটা এখন আর ওইভাবে ওই ন্যারেটিভটা বিশ্বাস করার সময় এখন আর নেই। তো মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এবং সারা বিশ্ব, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, সারা বিশ্ব বেশ সতর্কভাবে তাদের রিয়াকশন দেখিয়েছে, বেশ সতর্ক। যেমন ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন যে ভারত পাকিস্তান তারা নিজেরা নিজেদের সমস্যা সমাধান করুক, আসলে আমরা চাচ্ছি সেখানে যেন এসকালেশন আর না হয়। চীন পাকিস্তানের পক্ষে থাকার কথা বলেছেন, যদি তাদের ভিতরে খুব ভালো ফ্রেন্ডশিপ আছে। ওদিকে ইসরায়েল ভারতের পক্ষে থাকার বলেছেন, তাদের ভিতরেও খুব ভালো ফ্রেন্ডশিপ আছে। সো এটা বলেছেন ইন্টারন্যাশনাল কমিউনিটি, আমরা একমাত্র ইসরায়েল ইন্টারন্যাশনাল কমিউনিটি মোটামুটি রেসপন্সিবল আচরণই করেছে, এবং তারা বলছে যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এটা যেন নিউট্রালাইজড হয়ে যায়। তো সব দিক থেকে ভালো, বাট ভারত এবং পাকিস্তান ইটসেলফ আসলে এরা খুবই ম্যাচিউরড আচরণ করেছে কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে, মানে দুই দেশই। যেমন ভারত প্রথমত একেবারে কোনো রকম সাক্ষ্য প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করেছে। আবার পাকিস্তান প্রথম দিকে একটু বেশি রিয়াক্ট করে ফেলছিল, অতটা রিয়াক্ট করা পাকিস্তানের জন্য ঠিক হয় নাই। পরবর্তীতে পাকিস্তান আবার নিজেকে সামলে নিয়েছে এবং বলেছে যে পাকিস্তান নিজে থেকে কোনো কিছু করবে না, যদি ভারত পাকিস্তানে আক্রমণ করে সেক্ষেত্রে পাকিস্তান একটা বিফিটিং এবং মেজার্ড একটা রিয়াকশন তারাও দেখাবে। এইটা আমার কাছে মনে হয়েছে যে একটা ভালো সিদ্ধান্ত, কারণ তাদের যদি বিনা অপরাধে আক্রান্ত হয় তাহলে তাদের তো রাইট টু সেলফ ডিফেন্স রয়েছে। ভারত যদি কোনো রকম প্রমাণ উপস্থাপন না করেই পাকিস্তানকে আক্রমণ করে তাহলে পাকিস্তান সেক্ষেত্রে একটা জাস্ট ওয়ারে যাওয়ার ক্ষেত্র তৈরি হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু প্রথমে তাদেরকে রক্তে, যেমন ইন্দাস ভ্যালি যে ইয়েটা চুক্তিটা বাতিল করেছে, পরে বিলাওয়াল যে বক্তব্যটা দিয়েছিলেন যে ওই নদী দিয়ে রক্ত বইবে অথবা পানি বইবে, এটা আমার কাছে মনে হয়েছে যে একটু বেশি। এটাও কিন্তু পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের সুবিধাজনক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য পাকিস্তানি রাজনীতি দলগুলোর এরকম একটা চেষ্টা আছে। ভারত এবং পাকিস্তানের দুই দল আসলে কাশ্মীর সমস্যা শুধু এখন এই সমস্যাগুলো এখন ডিফারেন্ট ডিমেনশন তৈরি হয়েছে। কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানে ভোট পাওয়া যায় আসলে। যেমন আপনি খেয়াল করেন এই আক্রমণের পরে আমি তো ভারতে বললাম যে নরেন্দ্র মোদী এটাকে কেন্দ্র করে তার দলের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছেন এবং মুসলিম এখন কিন্তু ভারতে কোণঠাসা এবং হিন্দু ভোটাররা বেশ স্টিভড হয়ে গেছে, উজ্জীবিত হয়ে গেছে এবং তাদের যে হিন্দুত্ববাদী যে সুরসুরি, এই সুরসুরিতে তারা জেগে উঠেছে এবং নরেন্দ্র মোদী মনে করতেছেন যে এটা তার জন্য, এই ধরনের ওয়েব তার জন্য পলিটিক্যালি বেনিফিটিং হবে। আবার পাকিস্তানের দিকে দেখেন, পাকিস্তানের প্রত্যেকটা রাজনৈতিক দল খুবই অ্যাগ্রেসিভ কমেন্ট করেছেন ভারতের দিকে, এবং জেলখানা থেকে ইমরান খান তিনি সমস্ত বিরোধ ভুলে গিয়ে নিজে নিজের অভ্যন্তরীণ রাজনীতির যে ডিভিশন, এই ডিভিশনের কারণে জেলখানায় রয়েছেন এবং জেলখানাতে তিনি ভারতের বিরুদ্ধে তোপ দাগিয়েছেন। শুধু সে না, বিলাওয়াল ভুট্টা তিনি তোপ দাগিয়েছেন। তো এই ধরনের মানে বিষয়টা এমন যে এটা কম্পিটিটিভ অ্যাটাক, প্রতিযোগিতামূলক আক্রমণ, কোন দল কত বেশি ভারত বিরোধিতা দেখাতে পারে পাকিস্তানে, সেই দল সেই দলের জনপ্রিয়তা বেশি হওয়ার সম্ভাবনা আছে। সেম ভারতেও একই অবস্থা। ভারতের যে দল যত বেশি অ্যান্টি পাকিস্তান রেটরিক ছড়াতে পারে তাদের জনপ্রিয়তা লাভের সম্ভাবনা বেশি। এই যে প্রতিযোগিতামূলক রেটরিক, মানে কম্পিটিটিভ রেটরিক ভারত এবং পাকিস্তানের রাজনীতিতে, এটা কাশ্মীর সমস্যাকে আসলে নতুন একটা ডিমেনশন মানে দিয়েছে, নতুন একটা মাত্রা যোগ করেছে কাশ্মীর সমস্যায়। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, আসলে কাশ্মীর 1947 সালে স্বাধীনতা আইন অনুসারে কাশ্মীর কিন্তু স্বাধীন থাকার অধিকার রয়েছে সেই আইন অনুযায়ী। এখন 1947 সালের আইন অনুসারে যদি পাকিস্তান স্বাধীন হতে পারে, 1947 সালের আইন অনুসারে যদি ভারত স্বাধীন হতে পারে, তাহলে সেম আইনের একটা ধারা অনুযায়ী কাশ্মীরের স্বাধীন থাকার অধিকার রয়েছে এবং কাশ্মীর কিন্তু স্বাধীন থাকতে চেয়েছিল। তো বিভিন্ন ঘটনা সেটা আমি আজকে আলোচনা করতে চাই না, ডিফারেন্ট কোনো ডেতে আমি ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। তো বিভিন্ন ঘটনা এবং প্রতি ঘটনার ফলাফলে কাশ্মীরের একটা অংশ পাকিস্তানের ভিতরে রয়েছে এখন, যেটাকে আজাদ কাশ্মীর বলে, এবং কাশ্মীরের একটা অংশ ভারতের মধ্যে রয়েছে, যেটাকে আমরা জম্মু কাশ্মীর বলি। জম্মু এবং কাশ্মীরের রাজধানী শ্রীনগর এবং আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ মোটামুটি ইকুয়ালি ডিভাইডেড, খুব বেশি না, একটু বেশি অংশ ভারতের মধ্যে আছে। তো কাশ্মীর, আসলে কাশ্মীর সমস্যা আমি যেটা সমাধান মনে করি, কাশ্মীরকে স্বাধীন করে দেওয়া উচিত। আজাদ কাশ্মীর এবং জম্মু কাশ্মীর দুইটাকে একসাথে করে এটাকে স্বাধীন করে দেওয়াই আমার কাছে বেস্ট সলিউশন মনে হয়েছে। কারণ কাশ্মীর কখনোই ভারত বা পাকিস্তান কোনো দেশের ভিতরে যেতে চায়নি অফিসিয়ালি তারা, এবং কাশ্মীর একটা স্বাধীন দেশ হিসেবে সার্ভাইভ করার সমস্ত গুণাগুণ উপকরণ সব কাশ্মীরে রয়েছে।
এবং কাশ্মীর রিয়েলি আসলে এশিয়ার সুইজারল্যান্ড হতে পারে। কাশ্মীর খুব সুন্দর একটা দেশ হওয়ার সক্ষমতা কাশ্মীরে রয়েছে। সুতরাং আমার মনে হয় দ্য বেস্ট সলিউশন উড বি এট প্লেবিসাইড, একটা গণভোট। ওই যে নেহেরু যে গণভোটের প্রতিশ্রুতি দিয়েছিলেন, ৮০ বছরেও সেই গণভোটটা ভারত ইয়ে করেনি, অনুমোদন করেনি। সেরকম একটা গণভোট হইতে পারে ওখানে। গণভোটে যদি পাকিস্তানের জনগণ, সরি, কাশ্মীরের জনগণ পাকিস্তানে যেতে চায় তাহলে পাকিস্তানে যাবে। তারা যদি ভারতের পক্ষে রায় দেয় তাহলে ভারতের সাথে যোগ হবে, এবং তারা যদি ইন্ডিপেন্ডেন্স অর্জন করতে চায়, গণভোটে যদি এই দাবি করে, তাহলে তাদেরকে ইন্ডিপেন্ডেন্স দিয়ে দেওয়া উচিত। এইটা একটা ভায়াবল সলিউশন হতে পারে কাশ্মীরের জন্য। না হলে এই ধরনের অ্যাটাকও হতে থাকবে, যেটা যে কারণেই হোক, এবং কাশ্মীরকে পুঁজি করে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি হবে এবং পাকিস্তানেরও অভ্যন্তরীণ রাজনীতি হবে। এর সাথে সাথে সমস্যাটা কি হবে, কাশ্মীরের লোকজন মরবে, কাশ্মীরের লোকজন অ্যারেস্টেড হবে, কাশ্মীরে একটা নিবর্তনমূলক একটা রেজিম চলবে ভারতের। এটা আমরা গত দশকের পর দশক ধরে দেখে আসছি।